প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নীতিমালা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সময়োপযোগী করে সেটা যখনই প্রয়োজন হবে সেটাকে সংশোধন করা, পরিবর্তন করা এটা আরো সুযোগ রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 60 দিনের মধ্যে যে এই যে ফলাফল ঘোষণা, এমনও সময় আছে মাসের পর মাস পরে থেকেছে ছেলেমেয়েরা ফলাফলটাই পায়নি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলেছি। সেই সাথে সাথে এমনকি যখন কোভিড-19 অতিমারি সমস্ত দেশে সমস্ত কার্যক্রম বন্ধ, সেই সময় অত্যন্ত কষ্ট করে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো। এমনকি আমরা যে বিনামূল্যে বই বিতরণ করছি, কারণ স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি আবার মেরামত করেন, শিক্ষার কার্যক্রম শুরু হয়, বিনা পয়সায় বই, কাপড় চোপড় সবকিছু তিনি দিয়েছিলেন সেই প্রথম স্বাধীনতার পরপরই। যদিও শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তিনি কিন্তু তখন থেকেই শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রাথমিক শিক্ষা সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করেন, শিক্ষকদের মানে জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়ে দিয়েছিলেন। কাজে আমি এটুকু বলবো, এরপরে আবার দুর্ভাগ্যের বিষয় যে 75-এর পরে যারা সরকার এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে মানে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি। আমরা 96 সালে যখন সরকারে আসি তখন সাক্ষরতার হার পেয়েছিলাম মাত্র 45 ভাগ। আমরা উদ্যোগ নিই এবং নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব এই প্রকল্প নিয়ে প্রতিটি জেলাভিত্তিক সাক্ষরতার হার বাড়ানো, এমনকি বয়স্ক শিক্ষার ব্যবস্থা আমরা করেছিলাম। ফলে আমরা 65.5 আমাদের সাক্ষরতার হার উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই প্রকল্পটা বিএনপি যখন ক্ষমতা আসলো 2001 এটা বন্ধ করে দিল এবং এরপর 2009 যখন আমি সরকার গঠন করি তখন আমি দেখি যে আবার আমাদের সাক্ষরতার হার কমে সেই 44 নেমে এসেছে। পুনরায় আমাদের উদ্যোগ আমরা নিয়েছি, আজকে আমাদের 76 মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আসলে একটা সময় ছিল স্কুলে যেতেই পারতো না, যেতও না, বা বাবা মাও দিত না, একটা সময় এরকমও ছিল অবস্থা, সে পরিবেশটাও ছিল না। এখন কিন্তু সেটা নেই। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছিলাম মাত্র 54% ছাত্রীরা যেত, আজকে 98% ছাত্রীরা যায়। আর এখানে ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম, আমি হিসাব করছিলাম যে প্রত্যেকটা বোর্ডে কোথায় আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কত। মাত্র 2টো জায়গায় দেখলাম ছাত্রের 3টা বোর্ডে বোধহয় ছাত্রের সংখ্যা একটু বেশি, অন্যগুলিতে মানে প্রায় সমান সমান, আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর, আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর তিনি নারী শিক্ষা এসএসসি পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার উদ্যোগ সেটাকে আমরা অন্তত এসএসসি পর্যন্ত এখন অবৈতনিক আছে, সেটা আমরা করতে পেরেছি। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম।
আমি এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা তো ঠিক সরকারি সময় বিনামূল্যে বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি থেকে সেই এখন তো উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। যখন কোভিড-19 সময় ছাত্রছাত্রীরা যেতে পারতো না স্কুলে, আমরা তখন মানে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা, অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং অনলাইনে ক্লাস নেওয়াও আমরা ব্যবস্থা করেছিলাম যাতে করে কোনো মতেই ছেলে মেয়েরা যেন শিক্ষার থেকে দূরে না যেতে পারে, মানে আমার ঘর আমার স্কুল, সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম। কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সবকিছুই ডিজিটাল পদ্ধতিতেই করা হয়, সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না। কাজে আমি এটুকু বলবো যে আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি, সেখানে যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে তাদের বাবা মা, অভিভাবক, তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এই তাদেরকে শিক্ষাদান করেছেন, আমাদের সেই শিক্ষক থেকে শুরু করে সকলেরকে আমার অভিনন্দন। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে, সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারলো না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। কারণ আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায়। কিন্তু একটা পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায়, তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে। আর আজকালকার ছেলে মেয়ে, এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে, এমনি তাদের মেধা অনেক বেশি, কাজে সেই মেধা বিকাশের সুযোগটা দিতে হবে। আমরা আমাদের যেটা লক্ষ্য যে আমরা সার্বজনীন শিক্ষার ব্যবস্থাটা নিতে চাই, আর সেই সাথে সাথে জাতিপিতা প্রথম 73 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করে দেন। 74 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেন। অর্থাৎ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রথম তিনি করে যান, যার উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করি। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা চলছি। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। আপনারা জানেন যে সেই সময় আমি 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কম্পিউটার তো ছিলই না, কম্পিউটার কেউ ব্যবহারই করতো না, সে প্রশিক্ষণও ছিল না, কিন্তু আমরা তখনই উদ্যোগ নিই। এবং সেই সময় আমরা 12টা বিশ্ববিদ্যালয় আমি নামই দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রছাত্রী নাই, এটা তো হতে পারে না। সেই জন্যই আমরা এটা করে দিয়েছিলাম তাদেরকে আগ্রহটা বাড়াতে। আর কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি, ভোকেশনাল ট্রেনিং যাতে পাই সেই ব্যবস্থা করেছি। আর ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এই যে পুরনো বই, ছেঁড়া বই হাতে নিয়ে পড়বে বা আরেকজনের বই আরেকজন নেবে সেটা না নিয়ে তখন থেকে আমরা নতুন বই,
অর্থাৎ একটা বাচ্চা যখন নতুন বইটা হাতে পায়, যে বইয়ের গন্ধটা নেয়, বলারটা লাগায়, যত্ন করে, এটা করে করে বইয়ের উপরে তার একটা আগ্রহ বাড়ে, বইয়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তারপরে সে সেটা পড়তেও আগ্রহী হয়। সেটা মাথায় রেখে আমরা জাতির পিতা যেভাবে বিনা পয়সায় বই দিয়েছেন, আমরাও সেটা শুরু করেছি। সেই সাথে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি, এবং এখন তো ল্যাপটপ বা কম্পিউটারেও তারা শুধু সাউন্ড এর মাধ্যমেই চালাতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমাদের দেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের ভাষায় বইও দিয়েছি, কারণ তারা যেন তাদের ভাষাটাও যেন ভুলে না যায়। যেমন চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, সাদ্রি, এই সমস্ত 5টি ভাষায় বই দেওয়া হচ্ছে তাদেরকে। বিনামূল্যে বই 2010 থেকে 24 সাল পর্যন্ত 464,64,29,883 কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আমরা এখন থেকে, যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম আমি করি, এখন আমরা বিভাগবারই বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। কৃষি বিশ্ববিদ্যালয়, একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমরা এরপর কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি। গত 15 বছরে 5,097টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, এবং আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021ও প্রণয়ন করেছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে, এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষকদেরও আমরা তাদের মর্যাদা বৃদ্ধি করা, বেতন ভাতা বৃদ্ধি করা, সব রকম সুযোগ কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা করে দিয়েছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার যাতে বৃদ্ধি পায়, কারণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় 22% মতো, যেটা ছিল প্রথমে 96 মধ্যে মাত্র 7% মতো পেয়েছিলাম, তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17% হয়, এখন মতো 22% মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30%, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা 6ষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। আর তাছাড়া আমি মনে করি যে আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে, তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া। তাদেরকে খালি বই দিয়ে বসায় না, খেলাধুলার শিক্ষা, যেমন ফ্লোরে যদি একটা ম্যাপ থাকে, সেখানে আমাদের মহাদেশ, মহাসাগর থাকলো, বাচ্চাদের শেখানো যে একটা জায়গাতে তোমরা লাফ দিয়ে যাও, তো সে ওই খেলতে খেলতে কিন্তু তার ওই সব নামগুলি জেনেও যাবে। ওইভাবে প্র্যাকটিক্যালি কিছু কাজ তাদের মধ্যে, তাদের খেলার মাধ্যমেই তাদের শিক্ষাটা যাতে একেবারে প্রাথমিক পর্যায়ে আসে, সেটা কিন্তু করে দেওয়া যায়। এটা করলে পরে আমার মনে হয় যে তাদের ওই বসে বসে মুখস্থ করতে হবে না যে এতটা মহাদেশ, এতটা ওই তারা দেখবে, খেলবে, রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা, সেইভাবে তারা শিখে যাবে। ঠিক ওই জাতীয় আমাদের অনেক কিছু করতে হবে মনে করি। আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। 2030 সালের মধ্যে এসডিজি অর্জন এবং 2061 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া, এটা আমরা লক্ষ্য। কারণ আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 8-এর নির্বাচনী ইস্তাহারে ছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটা করে ফেলেছি। এখন 41 সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, যা আজকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, আমি কোট করছি,
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, আর সোনার মানুষ সৃষ্টি করতে শিক্ষা অপরিহার্য। কাজে তিনি বিশ্বাস করতেন একমাত্র শিক্ষায় জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে, সেটাই আমি চাই। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তারা যারা বিদেশে যে পড়াশোনা করে আমরা দেখি বিদেশিদের থেকে তাদের মেধা অনেক বেশি। আর আমাদের দেশেও যদি আমরা আরো যত সুযোগ সৃষ্টি করব ততই তাদের মেধা বিকশিত হবে। তো আজকে আমরা বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, কম্পিউটার সবকিছু ব্যাপারেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, আমরা ছেলেমেয়েদের উৎসাহিত করছি তারা আরো ভালোভাবে নিজের কাজ নিজে করা, ফ্রিল্যান্সার আমরা তাদের শিক্ষা দিচ্ছি। তারা এখানে বসেই কিন্তু এই তথ্য প্রযুক্তি দিয়ে বিশ্বের যে কোনো দেশে কাজ করতে পারে। বিভিন্ন ভাষার অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে, সেই ভাষা শিখে কোন যে দেশ পছন্দ করবে সেই দেশের ভাষা শিখে তারা সেইভাবে মানে নিজেদের কাজ ঘরে বসে করতে পারবে, সেই সুযোগটাও সৃষ্টি হয়েছে। এবং এখন কিন্তু আমাদের প্রায় 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে যারা নিজেদের পড়াশোনার পাশাপাশি অথবা ঘরে কাজ যারা করে প্রত্যেকেই কিন্তু এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। মূলত অনেকেই বিদেশি মুদ্রা অর্জন করে যাচ্ছে। কাজে সেই আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে। আমি আবারও বলবো যে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে বিবিএসকেও আমরা বলতে পারি যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি কারণে ছেলেরা কমবে। কমার তো কথা না, সমান সমান হোক, সেটাই তো চাই। মেয়েরা হলে একটু খুশি হই, এতে কোনো সন্দেহ নাই, কারণ তাদেরকে অনেক কষ্টেই আনতে হয়েছে স্কুলে। অনেক বাবা মা, না এটা বাস্তবতা, যেমন বাবা মায়ের, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, আমি অনেক শিক্ষিত ফ্যামিলি দেখেছি যে ছেলে মেয়েকে পড়িয়ে কি হবে, ও তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে। আমি সরকার আসার পরে যেটা করেছিলাম যে মেয়েদের জন্য কাজের সুযোগ, যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আমি বলে দিলাম 60% মেয়েরা কাজ পাবে। অর্থাৎ বাবা মা যখন দেখে যে না তার মেয়ে কাজ মানে পড়ালেখা শিখে উপার্জন করতে পারে, তখন আর সে বাধা দেবে না। কাজী আর তারপর তার নিজের একটা উপার্জন থাকলে নিজের পায়ে দাঁড়ানো, তার পরিবার একটা মর্যাদা থাকবে। সেজন্য আমরা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলাম। তো এখন দেখলাম যে ভালোই ফল পেয়েছি, কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কোনো কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। যাই হোক, আমি অনেক সময় নিলাম। আমি এটুকু বলবো যে আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। আর সেই সাথে সাথে একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি এখন ফলাফল ঘোষণা করছি। আমি এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ।